আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়। আমি আবার শুরুতে বলে নিচ্ছি, এরকম একটা শিট আমরা প্রোভাইড করেছি, আর যার কাছে আছে এটা নিয়ে বসো। এটা সেকেন্ড অধ্যায় কেমিস্ট্রি। আর যদি এটা না থাকে, তোমার বন্ধু যার কাছে আছে ওইখান থেকে নিয়ে বসতে পারো। আর আমরা যখন ক্লাসগুলো করব তখন স্লাইড দেখাবো, না থাকলে স্লাইড দেখেও বুঝতে পারবা। তো এক্সট্রা তোমার যে কাজটা করতে হবে, তোমাকে হ্যান্ড নোট করতে হবে একটু পরিশ্রম করে, এটাই। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো কি দ্বিতীয় অধ্যায়। আমি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করতেছি সিলেট এম.এ ওসমানী মেডিকেল কলেজ। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় দেখো। দ্বিতীয় অধ্যায় যখন আমরা শুরু করব, এখানে কি দেওয়া আছে? আমরা প্রথম অধ্যায়ে যা পড়ছি, আর সেটা ছিল একটা সামারি, মানে প্রথম অধ্যায়ে পুরো রসায়ন বইয়ে যা আছে তার একটু একটু অংশ নিয়ে মূলত প্রথম অধ্যায় গঠিত। নামও ছিল কি রসায়নের ধারণা। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো পদার্থের অবস্থা, সেটা দ্বিতীয় অধ্যায়। ওকে, তাহলে শুরু করতেছি। তোমরা যারা সিরিয়াসলি ক্লাস করবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, সাথে শীটটা নিয়ে বসবে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমি বলে দেবো, মিলাইয়া নিবে। তাহলে আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম পদার্থের অবস্থা। তার মানে একটা শব্দ আসছে, সেটা কি পদার্থ। পদার্থ জানলেই তো আমরা তার অবস্থা সম্পর্কে জানতে পারবো, রাইট? তাহলে পদার্থ কি, এটা আমরা এখন জানবো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পদার্থ একটা বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে। তার মানে এই জায়গা আমার মনে হয় ছবি থাকবে, আমরা এতটুকু বাদ দিচ্ছি। একটা বস্তুর কি অবশ্যই একটা কি থাকবে, ভর থাকবে, তাই না? এবং কি করবে, এটা একটা জায়গা দখল করবে। কার জায়গা দখল করবে? আমার জায়গা, তোমার জায়গা? আসলে এটা ভূমণ্ডলের একটা জায়গা দখল করবে। ঠিক আছে, তাহলে সেটা হবে কি পদার্থ। পদার্থের সংজ্ঞা এটা। পদার্থের অবস্থা, একটা পদার্থ, এই যে একটা পদার্থ, এটা কি শুধু আমি যেরকম দেখাচ্ছি এটা কি এরকমই হবে? লিকুইড হইতে পারে না। আমি তো যেটা দেখাচ্ছি সেটা কি কঠিন। লিকুইড হইতে পারে, আবার কি হইতে পারে, একদম হালকা গ্যাসীয় হইতে পারে, তাই না? সবগুলোই পসিবল। আচ্ছা, তাহলে পদার্থ কি কি হতে পারে, অবস্থাগুলো কি কি হইতে পারে? কঠিন হইতে পারে, তরল হইতে পারে, বায়বীয় হইতে পারে। এখন কঠিন কি, তরল কি, বায়বীয় পদার্থ কি, এগুলো আমরা একটু জানবো, তাই না? আচ্ছা, এখন বর বলতে কি বোঝাচ্ছে, এটা কি জানো? বর কি, আমি যদি বলি বর কি, বর একটা ওজন। কি ওজন? এখন দেখো, এখানে আমরা দেখব কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ তার বৈশিষ্ট্য কি হইতে পারে? একটা পদার্থ কঠিন, যেমন আমরা এটাকে বলছিলাম এটা একটা কি পদার্থ, কঠিন পদার্থ। কিন্তু কেন বলছো এটা কঠিন পদার্থ, সেটা জানা দরকার আছে না? হ্যাঁ, এটা কঠিন পদার্থ কারণ এর ভর আছে। এই যে আমরা টিক দিছি, বরের বরাবর আমরা টিক দিছি, তার মানে কঠিন পদার্থের কি আছে, ভর আছে। আচ্ছা, ভর সবাই আছে। কেন সব আছে? হ্যাঁ, কারণ ওই যে বললাম না, যে বস্তুর ভর আছে তাহলে পদার্থ। তাহলে এটা তো সবগুলাই কঠিন, তরল, বায়বীয় সবগুলাই তো পদার্থ, তার মানে সবগুলারই কি থাকবে, ভর থাকবেই, মাস্ট। আচ্ছা, তাহলে ভর আছে, আর কি আছে, আকার আছে। আকার, কেন আকার আছে? দেখো এইখানে আমরা একটা দিছি, এটা একদম ঘন একটা বস্তু, তাই না, পদার্থ। সো এটার একটা শেপ আছে, চারকোনা শেপ দিছি আমি এখানে, তাই না? অথবা আয়তাকার একটা শেপ দিছি। এটা যে কোনো একটা ডিফাইন শেপ হবে। তারপর আয়তন, আকারও থাকবে, আয়তনও থাকবে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে একটা ভিন্নতা আসে, যেমন ভর তো সবারই থাকবে, আকার আছে তরল পদার্থের, কিন্তু কি নাই, আয়তন নাই। আয়তন বলতে একটা স্পেসিফিক জায়গা দখল করবে এরকম নাই, এটা যেইখানে রাখবো ওইটাই তার আয়তন। ক্লাস করাইতেছি কেলিগা। এবার তরল পদার্থের ক্ষেত্রে দেখো, তরল পদার্থ সবারই যেহেতু ভর থাকবে, তরল পদার্থ কি আছে, ভর আছে, কিন্তু আকার নাই। আচ্ছা, তরল পদার্থের কেন আকার নাই বলো তো? কারণ আকার বলতে এটা যে একটা শেপ, সুনির্দিষ্ট একটা শেপ আছে, তাই না, কঠিন পদার্থের। তরল পদার্থে আমি যেখানে রাখবো ওইখানেই তার আকার। অর্থাৎ তুমি যদি আম, বায়ুমণ্ডলের উপরে একটা পলিথিনে তরল রাখো, বায়ুমণ্ডলের উপরে, মাটি থেকে উপরে, তার মানে যেই জায়গায় রাখছো ওইটা তার আয়তন দখল করছে বা আকার, ওইটা তার আকার। একটা চারকোনা বক্সে রাখলে চারকোনা আকার, তখন ওইখান থেকে সাইরা দিবা,
তখন ওইটা কি চারকোনা হইয়াই মাটিতে পড়বে, না এটা মাটিতে হচ্ছে মানে পানিটা ভূমণ্ডলে ছড়ায় যাব না? তার মানে তার কি নাই, আকার নাই, নির্দিষ্ট আকার নাই। আকার কার আছে? কঠিন পদার্থ। কঠিন পদার্থ উপরে যেমন একটা ইট উপরে যা রাখবা, এটা যদি ছাইরাও দাও ভূমণ্ডলে, মাটিতে ইট তার যেরকম উপরে ছিল নিচে ঠিক তাই থাকবে। বুঝতে পারছো? তারপর আয়তন তো বসে আছে। আয়তন মানে ভূমণ্ডলে রাখলে মাটির উপরে পানিটা পড়ে যাওয়ার কারণে যতটুকু আয়তন বা এলাকা জুড়ে ছড়ায় রয়েছে ওইটাই তার হচ্ছে আয়তন দখল করবে আর কি। কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি বর আছে কমন, কিন্তু কি নাই আকার নাই এবং আয়তন নাই। আকার নাই কেন? কারণ হচ্ছে গ্যাস এগুলা মানে যেই পাত্রে রাখবো ওই পাত্রে তার আকার নির্দিষ্ট আকারে থাকবে, আর ওইটাই তার আয়তন হবে। কিন্তু আমি যখন বায়োমন্ডলে ছেড়ে দেবো এটা বিশাল এরিয়া জুড়ে থাকবে। কতটুকু থাকবে সেটা আমি জানি না, এই জন্য এটা সুনির্দিষ্ট কি নাই, আকারও নাই আয়তনও নাই। তাহলে এই হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। আরও আছে, এটা হচ্ছে আমরা তিনটা জিনিস দেখলাম। এখন আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আন্ত আণবিক আকর্ষণ, এটা আমরা একটু আলাদাভাবে দেখতেছি। আন্ত আণবিক দূরত্ব এটাও দেখবো। তারপর হচ্ছে উদাহরণ, উদাহরণ সোডিয়াম ক্লোরাইড, এখানে ইট পাথর বলা যেতে পারে, পানি অ্যালকোহল ইথার বলা যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এক্সাম্পল দেওয়া যেতে পারে। এখন আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটাই কি আর আন্তঃআণবিক দূরত্বটাই কি, এটা আমাকে দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা একটা ধরো একটা মানে একটা বক্স। এই বক্সের ভিতরে আমি কতগুলো কণা রাখলাম। কি রাখলাম? কণা। এখন কণা কি? কণা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ। এটা আপাতত বিস্তারিত জানা দরকার নাই। এগুলো হচ্ছে কণা। কণা কি বললাম? পদার্থের ক্ষুদ্রতম অংশ, এটা জেনে রাখো। এখন পদার্থের যে কণাগুলো আছে এই কণাগুলা দেখো, এখানে কয়টা কণা দিছি? মোটামুটি 1 2 3 4, যাই হোক 10 12টা দিছি। এই কণাগুলার মাঝখানে একটা কণা থেকে আরেকটা কণার মাঝখানে দূরত্ব আছে কিনা? হ্যাঁ, দূরত্ব তো আছে। দূরত্ব থাকলে এই কণাটা এখানে যাইতে পারবে কিনা, এই জায়গায় যাইতে পারবে কিনা? হ্যাঁ, যাইতে পারবে। তার মানে এই কণাগুলো কি করতে পারে? চলমান। আচ্ছা, কণাগুলো যদি চলমান থাকে তার মানে এটা কি হবে বলো তো? গ্যাসীয় হবে। এটাকে যখন আমি আরেকটু কম্প্যাক্ট করি, আমি কেন গ্যাসীয় হবে বলছি, আরেকটু কম্প্যাক্ট করলাম মানে আরেকটু চিপায় দিলাম, আমি বক্সটা একটু ছোটো করি, বক্সটা ছোটো করলে বুঝতে সুবিধা হবে। দেখো, 1 মিনিট, আমি বক্সটা ছোটো করলাম। এবার কণাগুলো হচ্ছে আরেকটু ঘন ঘন দিছি। কণাগুলো যখন একটু বিশাল এলাকা জুড়ে ছিল তখন সেগুলো হচ্ছে ঘুরতেছিল, তার মানে সেই অবস্থা কী হবে? গ্যাসীয় অবস্থা হবে। এখন কণাগুলো যখন আমরা আর একটু কাছাকাছি নিয়ে আসছি তখন সেটা কী হবে? একটু কম্প্যাক্ট হবে। কম্প্যাক্ট মানে ঘন হবে। ঘন হলে এই কণাগুলো তখন কী হবে? গ্যাসীয় অবস্থা থেকে চেঞ্জ করে তরল অবস্থায় আসবে। এখন এটা যদি আরেকটু বেশি কম্প্যাক্ট করি তখন এই যে এরকম কণাগুলা, অনেকগুলো কণা, অনেক অনেক কণা একসাথে থেকে একটা ফর্ম গঠন করবে, একটা নির্দিষ্ট আকার গঠন করবে। তখন সেটা হয়ে যাবে কি? কঠিন পদার্থ। এখন আমি একটু বোঝাচ্ছি যে এটা একটা কণা, আমি একটু লাল কালার দিচ্ছি, দাঁড়াও, যে এটা একটা কণা আর এটা একটা কণা, দুইটা কণা মাঝখানে দূরত্ব আছে। এখন দূরত্ব থাকলে তাদের মধ্যে আকর্ষণ কী হবে? কম হবে। আকর্ষণ কী হবে? কম হবে। দূরত্ব বেশি, আকর্ষণ কম। আর এই যে এই একটা কণা আর নিচের একটা কণা, এদের মাঝখানে যে দূরত্বটা আমার, এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কি এটা থেকে কি কম না? হ্যাঁ, কম। এটা দূরত্ব কম, আকর্ষণটা আরেকটু বেশি, কাছাকাছি আসে আকর্ষণটা কি আরেকটু বেশি। এবার এখানে কণাগুলো আমি কিন্তু দুইটা দেখাতে পাচ্ছি না। ধরো দুইটা কণা একদম কম্প্যাক্ট, এই একটা কণা আর একটা কণা এই যে পাশ সাথেই লেগে আসছে। তার মানে এখানে দুইটা কণা একদম কাছাকাছি, দূরত্ব একদমই কম। আমি যদি খুব জুম ইন করে দেখি, আর একটু বড় করে দেখি, তখন খুবই সামান্য দূরত্ব, বা অনেক সময় দূরত্ব পাবো না। তখন সেই দূরত্বটা কি অনেক কম না? কম। তাদের তাহলে কী হবে? আকর্ষণটা কী হবে? বেশি না? আকর্ষণ বেশি। তাহলে আন্তঃআণবিক, এই যে এটা একটা কণা, এটা একটা কণা, তখন এগুলোকে বলা হয় কি? আন্তঃআণবিক আকর্ষণ। কণার মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় কি? আন্তঃআণবিক আকর্ষণ। তাহলে আকর্ষণটা কি হবে? কার বেশি হবে? দুইটা, এই যে দুইটা দুইটা কণার মাঝে যে আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ, এটা বেশি কার? কঠিন পদার্থে।
এটা হচ্ছে কঠিন পদার্থ, আর এটা হচ্ছে কি তরল পদার্থ, আর এটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। বুঝছো? তার মানে এখন আমি আবার বলছি, দুইটা কণার মধ্যে যদি দূরত্ব কম থাকে, এই যে আমি এখানে দেখাচ্ছি আন্তঃআণবিক দূরত্ব কম, এটা কার বৈশিষ্ট্য? কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এই কঠিন পদার্থ, তাই না? আন্তঃআণবিক দূরত্ব কম, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কি হবে? বেশি হবে। আন্তঃআণবিক দূরত্ব মধ্যম, আকর্ষণ মধ্যম হবে। আন্তঃআণবিক দূরত্ব বেশি, এই যে আন্তঃআণবিক দূরত্বটা বেশি, তাদের মধ্যে আকর্ষণও কি সবচেয়ে কম। সো এই ক্যারেক্টারগুলো তোমার জানা লাগবে। কঠিন পদার্থের ক্যারেক্টার কি, তরল পদার্থের, বায়বীয় পদার্থের ক্যারেক্টার কি। আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, কনফিউশন হওয়ার কথা নেই এখানে। আচ্ছা, এখন এটা বুঝলে গতিতত্ত্বটা বুঝতে পারবে। গতিতত্ত্বটা কি দেখো, আমি একটু গতিতত্ত্ব বলছি যে কণার গতিতত্ত্ব। কার? কণার গতিতত্ত্ব। তে পদার্থের ভিতরে ছোটো ছোটো অংশ কি বলা হয়? কণা বলা হয়। এই কণার গতিতত্ত্বটা কি? কঠিন পদার্থে আমি একটু কণাগুলা একটু বড় করে দেখাইছি। কণাগুলা কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ, একটা অণুর সাথে আরেকটা কণার কি আকর্ষণটা কি বেশি না? এখানে বলছি না বেশি? বেশি। তাহলে কেমন বেশি? অনেক বেশি। এখানে দুইটা এরকম তীর চিহ্ন দিছি, দুইটা তীর চিহ্ন মানে অনেক বেশি, একটা তীর চিহ্ন বেশি। বুঝছো? তাহলে অনেক বেশি, আকর্ষণটা অনেক বেশি। গতিশক্তিটা কি হবে? কম হবে। গতিশক্তি বলতে কি বোঝাচ্ছে এখানে দেখাই। দেখো, গতি বলতে কি বোঝায়? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে মানে কত সেকেন্ডে কত রেটে গেছো, এর হার গতি। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়ে যাওয়া, সহজ বাংলায় গতি, তাই না? এখন এই একটা কণা, এটা এই যে এই জায়গা ফাঁকা আছে না? ফাঁকা জায়গা আছে না? ফাঁকা জায়গা আছে। তাহলে এটা এই জায়গায় যাবে, একটা দৌড় দিবে। গতিশক্তিটা কি এখানে? কি গতিশক্তিটা কি বেশি হবে না? জায়গা আছে, দৌড় দেওয়ার জায়গা আছে, সে দৌড় দিয়ে চলে যাবে, খুব দ্রুত চলে যাবে। মাঝখানে কি নাই? বাধা নাই, ফাঁকা জায়গা, দৌড় দিয়ে চলে যাবে না? গতিশক্তি কি হবে? বেশি হবে। বুঝতে পারছো? কিন্তু এইখানে যদি আমি একটা কণা আরেকটা কণা চিন্তা করি, দুইটা কণা কি অনেক কাছাকাছি না? আপনার জায়গা, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা নাই বললেই চলে। ধরো আমরা ধরে নিচ্ছি একটা ছোট একটা ফাঁকা জায়গা আছে। এখন একটা কণা যদি আরেক জায়গায় ফাঁকা জায়গায় যাইতেও চায় বা যাবার জন্য ও প্রস্তুতি নেয়, ও কত দূরে যাইতে পারবে? যাইতে পারবে? যাইতে পারবে না। খুব মানে ধাক্কা সঙ্গ, মানে কি বলবো এটাকে, ধরো জায়গা নাই, সামনে তার আরেকটা কণা এরকম অনেক কণা আছে। সো কণাগুলোকে পাশ কাটিয়ে যাইতে হলে তার মানে যাওয়া সম্ভব না, মূল কথা খুবই কম মানে পসিবল। সো তাহলে কি গতিশক্তি আমি বলবো কি কম না? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণটা বেশি এবং গতিশক্তি কি হয়েছে? কম। বুঝতে পারছো? তরল পদার্থের ক্ষেত্রে কি হবে? আন্তঃআণবিক আকর্ষণটা কি ওইটার একটু বেশি, এটা একটু কম। তাহলে আন্তঃআণবিক আকর্ষণটা কি এই যে বেশি, কিন্তু তুলনামূলক কার থেকে? কঠিন পদার্থ থেকে কম। আর গতিশক্তি কি হবে? এটাও একটু কম হবে, মানে ওইটার থেকে একটু বেশি বেশি হবে গতিশক্তি, কিন্তু আলটিমেটলি কমই হবে। আবার বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ এই যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ, আন্তঃকণা আকর্ষণ কি কম না? কম। কিন্তু গতিশক্তি কি হবে? সবচেয়ে বেশি হবে। তাহলে গতিশক্তি হচ্ছে সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পারছি। আর এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্ব কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন অবস্থা আছে না তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে, ওইটা ব্যাখ্যা করা। এই তত্ত্বটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। গুরুত্বপূর্ণ কনসেপ্টের জন্য এটা পড়বা। কনসেপ্ট মানে বোঝার জন্য। আচ্ছা, এবার প্রবাহ চিত্র যদি আমরা দেখি, কঠিন পদার্থ, তরল পদার্থ, তারপর হচ্ছে কি বাষ্প বা গ্যাসীয় পদার্থ, তাই তো? এখন কঠিন পদার্থকে যদি আমরা এখানে তাপ দেই, কঠিন পদার্থ এখানে ধরো আমরা হচ্ছে ধরো তাপ দিচ্ছি, সামনে রাখলাম মোমবাতি। কঠিন পদার্থকে তাপ দেওয়ার কারণে পদার্থের ভিতরে যে কণা আছে ওই কণাগুলা কি হবে? তাপ হবে। তাপ হলে উত্তেজিত হবে, উত্তেজিত হলে সেগুলো কি হবে? মানে বেরিয়ে আসতে চাইবে এই জায়গা থেকে, তখন গতিশক্তি লাভ করবে। গতিশক্তি ওই যে কণাগুলো এক জায়গা থেকে আর জায়গায় মুভ করার যে প্রবণতা, গতিশক্তি লাভ করলে সে একটু জায়গা পাবে আর একটু জায়গা দখল করবে, তারপর একসময় গ্যাসীয় অবস্থা হয়ে যাবে। তার মানে তুমি যদি তাপ দাও, উপরে দেখো তাপ দেওয়া মানে তাপ দেওয়ার এদিকে বোঝাচ্ছি, তার মানে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? কঠিন তরল হচ্ছে। তরলকে আবার তাপ দিলে বাষ্প হচ্ছে। আবার বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তখন হচ্ছে তরল হচ্ছে। তরলকে ঠান্ডা করলে কঠিন হচ্ছে। উল্টা প্রসেস। হ্যাঁ, এখন মোটামুটি আশা করি বুঝতে পারছি যে কঠিন তরল গ্যাসীয় অবস্থার যে স্টেটগুলা, কণার গতিতত্ত্ব কি, প্রবাহগুলো কোন দিকে হইতে পারে, তারপর কঠিন তরল বায়ু পদার্থের কি বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি না? তারপর এখানে তাপ দিলে কি হয়, তাপ সরায় নিলে কি হয়? তাপ দিলে কঠিন তরল হয়, তরল বাষ্প হয়। তাপ সরায় নিলে তরল কঠিন হয়, বাষ্প তরল হয়। হ্যাঁ, এরকম। আচ্ছা, এগুলো পড়লেই বুঝবা, রিডিং। তারপর হচ্ছে হ্যাঁ, কিছু পদার্থ আছে যেগুলা তাপে
তরল না হয়ে বাষ্প হয়ে যায়, আচ্ছা, তখন তাদের কি বলা হয়? ঊর্ধ্বপাতিক পদার্থ বা ঊর্ধ্বপাতন। এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন, পদার্থকে বলা হয় ঊর্ধ্বপাতিক। আয়োডিন, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এরকম অনেক উদাহরণ আছে, এটা আমরা একটু পরে জানবো। এখানে যেহেতু আমরা তাপ দেওয়ার কথা বলছি, তাপ দিলে কি হয়? ধরো এই কঠিন পদার্থ আমি একটু কালার করে দিচ্ছি বোঝানোর জন্য, দাঁড়াও দেখাচ্ছি। এটা কি কঠিন পদার্থ না? কঠিন পদার্থ। তো আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পর কঠিন পদার্থ তরল হয় নাই, কি হয়েছে? ডিরেক্ট বাষ্প হয়েছে। এইটা হচ্ছে আমার ঊর্ধ্বপাতিক পদার্থ। বুঝতে পারছি? এই তো গেল। এবার হচ্ছে প্লাজমা। এখন প্লাজমা কি? প্লাজমা হচ্ছে একটা কঠিন পদার্থ পাইছি, একটা তরল পদার্থ পাইছি, একটা বায়বীয় পদার্থ পাইছি। প্লাজমা আরেকটা পদার্থ। মানে আমরা হচ্ছে দেখো মুভ করলে কোন দিকে মুভ করছি? কঠিনের তাপ দিলে তরল, তরলের তাপ দিলে বাষ্প। বাষ্পরেও যখন আমরা তাপ দিতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যাব, তখন সেটা হবে প্লাজমা। তবে নর্মালি প্লাজমা আলোচনা করা হয় না, কারণ এটা একটা এক্সাইটেড বা অতি উচ্চমাত্রার একটা স্টেট। এখানে কয়েকটা জিনিস তোমাকে মানে তোমার কনসেপ্টের জন্য দিচ্ছি, তোমাদের বইয়ে মনে হয় নাই এই বিষয়টা। তো এখানে কি কনসেপ্ট দেখো, গ্যাসের মতো নির্দিষ্ট আকারের আয়তন নেই, মানে এর বৈশিষ্ট্য কি নাই? নির্দিষ্ট আয়তন নাই, অবশ্যই কি আছে? ভর থাকবেই। এই যে বিশেষ যেটা বিদ্যুৎ ক্ষমতা আছে, চুম্বক ক্ষেত্রে এবং বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে, এই বিশেষ একটা ক্যারেক্টার অতি উচ্চ মাত্রায় থাকে। সো এটা নর্মালি মানে আলোচনা করা হয় না। এটা সম্পর্কে আপাতত এতটুকুই জানো, তাহলেই হবে। বুঝছো? এখন আমরা যাব হচ্ছে ব্যাপন এবং অভিস্রবণ আছে, তারপরে ব্যাপন অভিস্রবণ, এর মধ্যে ব্যাপন চাপ, অভিস্রবণ চাপ, এরকম কয়েকটা কথা আসে। আচ্ছা, আমরা দেখবো সবগুলো আস্তে আস্তে। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে কোনো পদার্থের কঠিন, তরল বা আবিয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। আচ্ছা, কন্ডিশন হচ্ছে কি? উচ্চ ঘনত্ব থেকে কোথায় যাবে? নিম্ন ঘনত্ব যাবে। যেমন আমি আমরা জানি যে ধরো সাপোজ আচ্ছা, আমি একটু একটা পেজ নেই, হ্যাঁ, একটা পেজ নেই। এই পেজে আমরা এখানে দেখব হচ্ছে ব্যাপন এবং অভিস্রবণ নিয়ে, তাই না? ধরো এটা হচ্ছে এক বালতি, কি আছে? পানি আছে। সহজ উদাহরণ দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো এখানে পানি দেওয়ার পরে আমি হচ্ছে কি দিলাম? নীল দিলাম। তোমরা তো জানো যে নীল হয় পাউডার আকারে থাকে অথবা লিকুইড থাকে। কাপড়ে যখন নীল করা হয় তখন হচ্ছে এটা দেওয়া হয়। তো ধরো আমি পাউডার দিলাম, তো এখানে যখন আমি ডাললাম বা ঢেলে দিলাম নীলটা, তখন নীলটা হচ্ছে কী করে পানিতে সমানভাবে এই দিক এই দিক এই দিক এই দিক কী হবে? মিশ্রিত হয়ে যাবে না? মিশ্রিত হয়ে যাবে না? সমানভাবে যাবে। কীভাবে যাবে? সমানভাবে যাবে। সমানভাবে প্লাস হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। সমানভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে। এবং কোথা থেকে যাবে দেখাচ্ছি। এই যে আমার নীলের ঘনত্বটা বেশি না? নীল যে আছে, নীলের ঘনত্ব কি বেশি না? ঘনত্ব বেশি। এটা কি ছিল? নীল। নীলের ঘনত্ব বেশি, মানে কম্প্যাক্ট আকারে আছে, নর্মালি বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে কি? পানি না? পানি। পানি, পানির ঘনত্ব কেমন? কম না? ঘনত্ব হচ্ছে কম। তাহলে আমরা ব্যাপনটা এভাবে বলতে পারি। ব্যাপনটা কীভাবে বলতে পারি? যে কোনো পদার্থ, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। কোনো পদার্থ কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে, সমানভাবে ও স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। ঠিক আছে? এখন অভিস্রবণ কি? অভিস্রবণ, আচ্ছা, আমরা অভিস্রবণ আপাতত তোমাদের আলোচনায় নাই, নিঃসরণ আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তাহলে ব্যাপনটা হচ্ছে আমরা বুঝলাম কোথায়? হ্যাঁ, এতটুকু বুঝলাম। এখন ব্যাপন চাপ কি? ব্যাপন চাপ আর হচ্ছে ব্যাপন হার, দুটা জিনিস। দেখো, ব্যাপন হার হচ্ছে একক সময়ে কোনো পদার্থ ব্যাপিত হয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে তার একটা হার। এটা এতটুকু বুঝলেই হচ্ছে। এখন এটা থেকে তোমার একটা জিনিস ম্যাথ আসে। ম্যাথ আসে কেমন? আমি বলছি, দাঁড়াও। এখানে দেখো,
আমরা দুটো জিনিস দেখব, ব্যাপন চাপ, ব্যাপন চাপ আর হচ্ছে হার। ব্যাপন চাপ কি? কোন একটা পদার্থ যেই চাপের কারণে ছড়িয়ে যাবে বা যেই চাপ ওই পদার্থকে ছড়াতে সাহায্য করবে ওইটাই হচ্ছে ব্যাপন চাপ। বুঝতে পারছো? আর হার হচ্ছে একক সময়ে কতটুকু ছড়াইবে তার পরিমাণ। একক সময় কতটুকু ছড়াইবে তার পরিমাণ। তো এইখান থেকে আমার যে বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে জানতেই হবে, সেটা হচ্ছে আণবিক ভরের সাথে ব্যাপনের সম্পর্ক। আণবিক ভর কি এখন বোঝার দরকার নাই, আমরা তৃতীয় দিয়ে বোঝাবো তখন বুঝবো। তো আপাতত জানা নাও যে আণবিক ভর কম হলে, এটা যে কম বোঝায়, কম হলে ব্যাপন হারটা কি হবে? বেশি হবে। আণবিক ভর যদি কম হয় ব্যাপন হারটা বেশি হবে। লাইক দ্যাট আমরা আণবিক ভর একটা লিখি, যৌগ লিখি, যেমন হচ্ছে পানি। পানি একটা যৌগ, এর আণবিক ভর দেখবো কত। আরেকটা যৌগ লিখলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দুটা যৌগ লিখলাম। তো পানির ক্ষেত্রে হচ্ছে কত আণবিক ভর বের করে কেমনে এটা আমরা পরে জানবো। আপাতত একটু দেখি জাস্ট, পানির হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর এখানে আমার মূল আছে 2টা। পারমাণবিক ভর 1, পারমাণবিক সংখ্যা 1, আর এখানে হাইড্রোজেন আছে 2টা, তার মানে 2 দিয়ে গুণ হবে, প্লাস অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর হচ্ছে 16। তাই আমি যেহেতু ভর হিসাব করতেছি তার পারমাণবিক ভর দেবো 16, তার মানে হচ্ছে আমার 18। পানির হচ্ছে 18, গ্রামে প্রকাশ করলে গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, আর পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস অক্সিজেন হচ্ছে সেম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, পারমাণবিক ভর হচ্ছে 16, পারমাণবিক ভর আছে 2টা, তার মানে 2 দিয়ে গুণ হবে 32, আর হচ্ছে 12, 44। তাহলে আমরা গ্রাম এককে প্রকাশ করলে সেটা হবে গ্রাম। আচ্ছা, আশা করি বুঝছি। এখন দেখো তো, আমি আণবিক ভর পাইছি কত? 18 গ্রাম পানির, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 44 গ্রাম। কার কম? তার মানে আমার হচ্ছে 18 গ্রাম কার? পানির। তার পানির হচ্ছে আণবিক ভর কম, তাহলে কে বেশি দ্রুত ছড়াইবে? পানি ছড়াবে দ্রুত বেশি। এখন পানি এটা অন্য যে কোনো হইতে পারে, আমি পানি দিছি, পানি না থেকে HCl হইতে পারে, যেটা হচ্ছে আমার কত 36.5, অন্য যে কোনো জিনিস হইতে পারে, মিথেন হইতে পারে। সো যার আণবিক ভর কম সেটা তত বেশি ছড়াবে, মানে তত বেশি দ্রুত ছড়াবে। এটা হচ্ছে ব্যাপন হার, মানে দ্রুত ছড়ানো। এক সময়ে কত দ্রুত ছড়াইছে এক সময়ে, ওইটা বোঝাচ্ছে। যেমন আমরা যদি এখানে বলি 1 মিনিট, এটা একটু জরুরি কারণ এখান থেকে হচ্ছে কোশ্চেনগুলো হয়, বুঝছো? এটা হচ্ছে আমার একটা ধরো নল। হ্যাঁ, নলের ধরো এই পাশে হচ্ছে আমি এই পাশে দিলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইডের তুলার মাঝে কার্বন ডাইঅক্সাইড কি করলাম? ভিজাইয়া দিলাম। আর এই পাশে দিলাম হচ্ছে, আমি একটু কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝছো? এই পাশে আরেকটা তুলা দিলাম, সেটা হচ্ছে কিসের? ধরো মিথেনের। 12 আর 4 16, এটা হচ্ছে 16। এখন মাঝখানে আমার আহ, ছড়াবে, তাই না? কে বেশি ছড়াবে বলো তো? ব্যাপন কে বেশি ছড়াবে সমান স্বতঃস্ফূর্তভাবে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। কি ছড়াবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড যেহেতু আণবিক ভর বেশি, ছড়াবে হচ্ছে কম। এটা হচ্ছে আমার মাঝামাঝি পর্যায়ে, কিন্তু এই আণবিক ভর কম থাকার কারণে এটা হচ্ছে ছড়াইতে 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 এই পর্যন্ত চলে আসবে। ধরো এটা হচ্ছে আমরা কি দিলাম? কণা দিলাম, কার? মিথেনের কণা। হ্যাঁ, এই পর্যন্ত চলে আসছে। আর এইদিকে আমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এতটুকু গেছে। তো এই জায়গায় হচ্ছে একটা সাদা গ্যাস হবে, মাঝখানে যদি গ্যাস থাকে, এটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত একটু বুঝাই দিছি। তাহলে এটা হচ্ছে আমার ব্যাপন সম্পর্কিত মোটামুটি কথাবার্তা। ওকে, এবার কি আছে দেখি তো। এই যে আণবিক ভর যদি কম হয় ব্যাপন হারটা তার বেশি হবে। যেমন সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, HCl, পানি। যার কম টাকা, এই যে আমরা দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে বেশি। তাহলে পানির 18 কম বেশি, HCl 36 বেশি, তারপর হচ্ছে 44 বেশি, তারপর হচ্ছে 98 এটা সবচেয়ে কম। হুম। তারপরে উদাহরণ দিচ্ছি, পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এক দ্রবণ ছড়িয়ে পড়া। এক্সাম্পল, পানিতে নীলের দ্রবণ ছড়িয়ে পড়া, আমরা যেটা দেখাইছি চিত্রের মাধ্যমে। তারপর হচ্ছে কাঁচনলে, এটা আমরা কাঁচনলের ভিতরে এটা নিয়ে HCl আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আমরা একটু ভিন্ন যৌগ নিয়ে দেখাইছি। আশা করি বুঝতে পারছি, একদম কঠিন কিছু পারাই নেই, একদম সহজ নর্মাল বোঝার মতো বোঝাই দিছি। আচ্ছা,
আম, হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে কি নিঃসরণ। আমি মানে আমরা তো হচ্ছে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন ব্যাপন আর হচ্ছে অভিশ্রবণ দুইটা পাশাপাশি থাকে, কিন্তু তোমাদের বই হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। তো অভিশ্রবণ তোমাদের জন্য দরকার নাই, তো আমার মনে হয় না পড়ানোর দরকার আছে। তোমাদের বইয়ে যেটা আছে আমরা সেটাই পড়াচ্ছি। সেটা হচ্ছে কি অনুব্যাপন দেওয়া আছে অথবা নিঃসরণের আরেক নাম। হুম, এখন সরি, অনুব্যাপনটা কি? অনুব্যাপন হচ্ছে, দেখো, কোনো মাধ্যমে গ্যাসীয় পদার্থের অণুসমূহ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। কয়টা জিনিস মনে রাখবে এখান থেকে? মনে রাখতে হবে গ্যাসীয় পদার্থের, তাহলে নিঃসরণ হয় কার? গ্যাসীয় পদার্থের। আচ্ছা, আর কি হয়? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, এটাও আগেরটার মতোই উচ্চ থেকে নিম্ন চাপের দিকে আসবে। এখানে একটা নতুন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সরু ছিদ্রপথে। সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসা, জুড়ে বেরিয়ে আসা। যেমন আমরা হচ্ছে এখানে দেখি একটা টায়ার, সাইকেলের টায়ার, অথবা একটা ফুটবল। এটা কি? ফুটবল, রবার ফুটবল। ফুটবল ফুটবল যখন তুমি একটা সুই দিয়ে ফুটো করবে, লাইক দ্যাট, এখানে তুমি একটা ফুটো করছো, তখন এটা একটা শব্দ হবে না, সাউন্ড হবে না? সাউন্ডটা কেন হয়? কারণ হচ্ছে না, অল্প একটু জায়গা, এখানে একটু জায়গা পাওয়ার সাথে সাথে ফুটবলের ভেতরে যে বায়ুর চাপ আর বায়ুমণ্ডলে যে বায়ুর চাপ, মানে ফুটবলের বাইরের এলাকায় যে বায়ুর চাপ পার্থক্য থাকে। কারণ ভিতরে হচ্ছে তুমি আহ, অধিক বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে, ওইগুলাকে কী করে রাখছো? চাপ দিয়ে জমা করে রাখছো। এই জন্য তো ফুটবলটা একটু টান টান হয়, তাই না? তুমি আম, যখন একাধিক গ্যাস এখানে আটকে রাখবা, বিভিন্ন ধরনের গ্যাস তুমি এখানে আটকে রাখছো, গ্যাসগুলো কি করবে? বাইরের দিকে চাপ দিবে। কেন চাপ দিবে? কারণ এখানে যে চাপ, মানে গ্যাসীয় পদার্থে যে বায়ুমণ্ডলের চাপ তার থেকে অনেক বেশি থাকে, তো চাপ এরা বাইরে আসতে চাইবে। যখন একটু ছিদ্র পাওয়া যাবে, ধরো এই জায়গায় একটা ছিদ্র পাইলো, তো হুট করে এখান দিয়ে বাতাস বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে শব্দ হয়, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, এবং সরু একটা ছিদ্রপথে। বুঝছো? তো এটাই বলছে যে উচ্চচাপ, মানে এটা ফুটবল কল্পনা করতে পারো, এটা একটা ছিদ্র, ভিতরে থেকে উচ্চচাপ, বাইরে থেকে নিম্নচাপ, উচ্চচাপ থেকে নিম্নচাপে দিকে কি হয়ে যায়? চলে যায়। এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। যেমন ওই যে বেলুনকে ছিদ্র করা, আমরা ফুটবল যেটা বলছি বেলুন, একই কথা। সিলিন্ডার থেকে গ্যাস বের, এই যে এটা হচ্ছে আমরা যখন রান্না করি তখন দেখবা সিলিন্ডার থাকে, সিলিন্ডার থেকে, সিলিন্ডারে কি থাকে? ভিতরে গ্যাস থাকে, জৈব জৈব গ্যাস থাকে, প্রোপেন বিউটেন গ্যাস থাকে। তো ওইখান থেকে হচ্ছে কি হয়, যখন আমরা সুইচ অন করি তখন হচ্ছে গ্যাস আস্তে আস্তে বেরোতে থাকে। সো ওইটা আমরা কন্ট্রোল করে দেখি আস্তে আস্তে বের হয়, কিন্তু ওইটা হচ্ছে একটা ছোট ছিদ্র পথ দিয়ে অধিক ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসছে, এই জন্য এটাকে আমরা নিঃসরণ বলতে পারি। তারপর হঠাৎ গাড়ির চাকা ফেটে যাওয়া, এই তো সেম। চাকা তো আর মানে বিশাল এলাকা জুড়ে ফাটে না, একটা ছোট ছিদ্র হলেই ওইখান থেকে হচ্ছে কী হয়ে যায়? ফেটে যায়। তারপর দুটা পার্থক্য। পার্থক্য দেখো, ব্যাপন আর নিঃসরণ। চাপের প্রভাব নাই। চাপের প্রভাব নাই কেন? কারণ হচ্ছে এটা তো মানে চাপ দিয়ে কিছু হয় না। চাপ কখন থাকে? যখন হচ্ছে আমরা ফুটবলের কথা চিন্তা করো, ফুটবলের ভিতরে অধিক চাপ থাকে, যেটা হচ্ছে বাইরের দিকে ফোর্স করতে থাকে, আর ছিদ্র হলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। চাপের প্রভাব আছে নিঃসরণে। ঘটনার স্থান কোথায় ঘটে? এই যেটা মাথায় রাখতেই হবে, এটা হচ্ছে গ্যাসে, শুধু গ্যাসে, আর এটা হচ্ছে তিন অবস্থায় ব্যাপন ঘটে। ধরন হচ্ছে ধীর আর দ্রুত। ওই দ্রুত সাইকেল ফুটো হয়ে গেলে, ঠুস করে ফুটো হয়েছে, পরে দেখবা সাইকেল একদম যত ভিতরে মানে বাতাস ছিল সব বেরিয়ে গেছে। খুব দ্রুত ঘটে। আর এটা হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে ঘটে। প্রক্রিয়া এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর হচ্ছে বাহ্যিক চাপের প্রভাবে ঘটে। বাহ্যিক চাপ সামহাউ ভিতরে বায়োমেটাল চাপ বেশি হয়ে গেছে, ফাইটা বার হয়ে গেছে, অথবা ভিতরে একটা বাইরে থেকে কোনো একটা ফুটা হয়েছে, বেরিয়ে গেছে, মানে এখানে হচ্ছে মূলত চাপের প্রভাব থাকবে। উদাহরণ হচ্ছে উপরে দেওয়া আছে, যে এগুলো হচ্ছে উদাহরণ, ওইটার ব্যাপনের নিচে ব্যাপনের দেওয়া আছে। আর ঘটনা হচ্ছে, আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দেই। ঘটনা আগে পরে বলতে কি বোঝাচ্ছে? তোমরা অনেক সময় আতর দিছো না, আতর? হ্যাঁ ভাই, আতর তো ইউজ করছি, বা আতর ইউজ না করলে তোমরা সেন্ট পারফিউম তো ইউজ করো, তাই না? তো পারফিউমের ভিতরে যে একটা বোতল থাকে, ওই বোতলটা হচ্ছে ধরো লাইক দ্যাট, এই যে এটা দেখতে পাচ্ছ একটা আতর, তাই না?
সো এটা ধরো যদি পারফিউমের বোতল হয়, তুমি এখানে প্রেস করলে কি হবে, এখানে একটা সরু ছিদ্র থাকবে, এখান থেকে বের হয়। সো তুমি যখন প্রেস করলা তখন বাহ্যিক চাপ দিলা, তার মানে এটা হচ্ছে আমার নিঃসরণ। বাহ্যিক চাপ দেওয়ার কারণে একটা সরু ছিদ্র পথে তোমার কি হচ্ছে, বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে নিঃসরণ হবে। তারপর বের হয়ে গেলে প্রথম যেই জায়গা থেকে বের হচ্ছে এর সম্মুখ অংশে কি থাকে, ঘনত্ব বেশি থাকে, তখন আস্তে আস্তে ছড়ায়, তখন ছড়ানোকে বলা হয় ব্যাপন। তার মানে প্রথম ঘটে কে, নিঃসরণ, তারপর ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়া কি বলে, ব্যাপন বলে। তার মানে আগে আমার নিঃসরণ হচ্ছে, তাহলে এটাই বলছি যে আগে পরে কে ঘটে। তাহলে আমার ব্যাপন, অনুব্যাপন অথবা নিঃসরণ শেষ। এবার আমার নতুন যে টপিকটা আসছে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনটা কিভাবে হয়, ভৌত পরিবর্তন হইতে পারে, রাসায়নিক পরিবর্তন হইতে পারে। এটা আমরা বিস্তারিত দেখব এই মুমের মাঝে, যে ভৌত পরিবর্তন কোনটা, রাসায়নিক পরিবর্তন এখানে দেয়া আছে, ভৌত রাসায়নিক পরিবর্তন, ওইটা আমরা ওইখানেই দেখব। আচ্ছা, তাহলে ভৌত পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? দেখো, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয় না, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। লাইক আমরা যখন মোমবাতি পোড়াবো, এটা হচ্ছে একটা মোমবাতির সহজ উদাহরণ বোঝানোর জন্য, তাই না? মোমবাতি পোড়াইলে কিছু অংশ হচ্ছে পানি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, ওটা তো চেঞ্জ হয়ে যায়। আবার কিছু অংশ হচ্ছে তরল হয়, তরল হইয়া এটা কি হয়, নিচে গড়ায় গড়ায় পড়ে, নিচে গড়ায় পড়ায় এক সময় দেখবা নিচে হচ্ছে এরকম একটু উঁচু অংশ হয়ে গেছে, বা এই পাশ দিয়ে একটু উঁচু অংশ হয়েছে, তখন যেই কঠিন মোম ছিল পুরানোর পরেও আমার কঠিন মোম হয়েছে, তার মানে এটা কি হইল, এটা কি মানে বাহ্যিকভাবে প্রথম ছিল কঠিন, তারপর তরল হয়ে আবার কঠিন হয়েছে, মানে বাহ্যিকভাবে পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল হয়েছে। কিন্তু রাসায়নিকভাবে এটা কি পরিবর্তন হয়েছে, মানে এটা কি অন্য কোনো ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়েছে, হয় নাই। তার মানে এটা হচ্ছে আমার কি, অভ্যন্তরীণ যে অবস্থাটা কঠিন ছিল কঠিনই আছে, এটা ফিক্সড আছে, মানে এটা ঠিক আছে, এই জন্য এটা আমার ভৌত পরিবর্তন। মানে মনে হচ্ছে যে পরিবর্তন হয়েছে কিন্তু আসলে পরিবর্তন হয় নাই। বাহ্যিকভাবে কঠিন থেকে তরল হয়েছে, বাহ্যিকভাবে এটা চেঞ্জ হয়েছে, কিন্তু তরল থেকে আবার আসলে কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর রাসায়নিক পরিবর্তন কোনটা, যেটা হচ্ছে এই দেখো, 1 মিনিট, পদার্থের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়েরই পরিবর্তন হয়। যেমন কেমন অভ্যন্তরীণ বাহ্যিক পরিবর্তন হয়, আমি তাপ দিলাম, মোমটা গলছে, মোম গইলা কি হয়েছে, একদিকে তাপ দিচ্ছে আলো দিচ্ছে, তার মানে মোম ছিল, আমি পাইছি কি তাপ আলো, আবার মোম পাই নাই, তার মানে বাহ্যিকভাবে পরিবর্তন হয়েছে। পানি কার্বন ডাইঅক্সাইড হয়েছে, পানি কার্বন ডাইঅক্সাইড মোম ছিল না, মোম ছিল কঠিন অবস্থায়, কিন্তু হয়েছে কি পানি কার্বন ডাইঅক্সাইড। তো এই পরিবর্তনগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তাহলে এই যে মোম তরল থেকে কঠিন, কঠিন মোম, এটা হচ্ছে কি আমার তরল থেকে কঠিন মোম হচ্ছে ভৌত পরিবর্তন। আর মোম থেকে নতুন পদার্থ তৈরি, লাইক হচ্ছে এটা হচ্ছে মোমের সংকেত, দেখে রাখতে পারো। আর এটা হচ্ছে অক্সিজেনের প্রভাবে আমরা পুরাচ্ছি। তো এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ, আলো হচ্ছে, এগুলো হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তন। এখন কোশ্চেন যদি আসে যে আম, মোমের বাহ্যিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো, তখন তুমি হচ্ছে এই চিত্র আঁকবা, আর হচ্ছে এই দুইটা সংজ্ঞা দিবা, এক্সাম্পল দিয়ে দিবা বা বুঝায় দিয়ে দিবা, বাস হয়ে যাবে। এখন মোমের 3 অবস্থায় থাকে, 3 অবস্থায় আমরা দেখে ফেলছি অলরেডি। একটা হচ্ছে কঠিন, তরল, বাষ্পীয়, তাই না? প্রথম হচ্ছে পুরাইলে, কঠিন দিয়ে পুরাইলে তরল হচ্ছে, তার মানে কঠিনও পাচ্ছি, আবার নিচে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে কঠিন, তরল। আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেটা হচ্ছে ওই যে আমরা পাচ্ছি কি কার্বন ডাইঅক্সাইড, পানি, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় চলে যায়। আশা করি বুঝতে পারছি। তারপর এখানে কি বলছে যে মোম হলো, এটা হচ্ছে হাইড্রোকার্বন মিশ্রণ। আমরা হাইড্রোকার্বন প্রথম অধ্যায়ে যারা পড়ছি তারা জানি যে CxHy হচ্ছে হাইড্রোকার্বন বলে, তাহলে এটার একটা মিশ্রণ। তারপর হচ্ছে এতে পদার্থের 3 অবস্থায় পাওয়া যায়। তারপর সুতাতে আগুন জ্বালালে তাপে গলে তরলে পরিণত হয়। তারপর এটা হচ্ছে আমরা এতক্ষণ যা বললাম সেটার একটু ব্যাখ্যা, এতক্ষণ যা বললাম সেটার একটু ব্যাখ্যা, তুমি রিডিং করলে বুঝতে পারবে। তাহলে এতক্ষণ আমরা যা পড়াইছি এখান থেকে কি আসতে পারে, দেখো, অনুব্যাপন, ব্যাপন, এখান থেকে হচ্ছে খ নাম্বার প্রশ্ন আসতে পারে, অনুব্যাপন কি ব্যাখ্যা করো, অথবা কতে আসতে পারে। আর ব্যাপন কি, এটাও এখানে আমরা পড়ছি না যে ব্যাপন কি, এখানে ব্যাপন হচ্ছে আমার কতে অথবা খতে আসতে পারে। তারপর কোনটার ব্যাপন হার বেশি, এটা ম্যাক্সিমাম খতে আসে, আবার গহ তিনটাতেই আসে। সো এটা ভালো করে বুঝতে হবে, আমরা শেষের দিকে এটা আর একটু বিস্তারিত বলবো। হুম। তারপর হচ্ছে আণবিক তত্ত্বের ব্যাখ্যা চাইতে পারে, যে কেন কঠিন পদার্থ, কেন তরল পদার্থ, অথবা কঠিন পদার্থ বৈশিষ্ট্য কী কী। MCQ আসতে পারে, ক খ আসতে পারে। তো হোয়াট এভার আসুক, তুমি তো বুঝছো, আশা করি ভুল হবে না। এবার আমরা আলাদা মানে আরেকটু বেশি জানবো। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে আমরা গলন সম্পর্কে জানবো। গলন
দেন হচ্ছে গলনাঙ্ক, তারপর জানবো হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা, এই চারটা আমরা আগে জানি। গলন কি, গলনাঙ্ক কি, স্ফুটন কি, স্ফুটনাঙ্ক কি। গলন হচ্ছে তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থ এক অবস্থা থেকে আরেক অবস্থায় চেঞ্জ হয়। আমরা দেখছি কঠিন থেকে তাপ দিলে তরল হয়, তরলকে তাপ দিলে বাষ্প হয়। তাহলে এগুলো হচ্ছে গলন। আবার স্ফুটন কি, স্ফুটন মানে তাপ প্রয়োগে কোনো পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা হয়, এগুলো হচ্ছে কি, স্ফুটনাঙ্ক। সরি, স্ফুটন। স্ফুটন মানে নর্মালি যদি তোমাকে বোঝাই, ধরো পানিকে যদি তুমি তাপ দাও, পানি কি ফুটতে শুরু করে না, ফুটবুট করে ফুটতে শুরু করে না। সো ওই পানিকে ফুটানো মানে বাষ্প করা, তাহলে এটা হচ্ছে স্ফুটন। আর গলানো মানে তুমি ধরো শীতকালে হচ্ছে তোমার ঠান্ডায় যারা ইউজ করো, প্যারাশুট তেল বা অন্যান্য তেল ইউজ করো, জমে যায় না, কঠিন হয়ে যায় না। সো ওইটা কী দেওয়া হয়, তাপ দেওয়া হয়, অনেকে রোদে রাখে অথবা তাপ দেয়, তারপর সেটা কী হয়, তরল হয়, তাহলে এটা গলায়। তাহলে গলানো হচ্ছে গলন, আর ফুটানো হচ্ছে স্ফুটন, নর্মাল কথা। ওকে, ফাইন, বুঝছি। আবার গলনাঙ্ক কি, কয়েকটা কন্ডিশন দিতে হবে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে, আমি একটু কালার চেঞ্জ করতেছি, বোঝা যাচ্ছে না। যে আচ্ছা, চেঞ্জ হয় নাই, সরি। যে এখানে এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় কঠিন তরলে পরিণত হয়, ওইটা হচ্ছে কি আমার গলনাঙ্ক। মানে যে এক বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায়, তার মানে গলনাঙ্ক হচ্ছে একটা কি, তাপমাত্রা। কোন তাপমাত্রায় বলতেছে, ওই তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি, তাহলে স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। বুঝতে পারছি, গলনাঙ্কও তাপমাত্রা, স্ফুটনাঙ্কও তাপমাত্রা। তাহলে গলনাঙ্ক হচ্ছে যে চাপে, মানে এক বায়ুমণ্ডলের চাপে, এটা ফিক্সড। ওইখানেও দেখবে এক বায়ুমণ্ডল, যে এখানে এক বায়ুমণ্ডলের চাপ আছে, তাহলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয়, তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা। এখন প্রত্যেক বিশুদ্ধ পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। যেমন আমরা পানির ক্ষেত্রে সবাই নর্মালি জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে সেটা হচ্ছে কি হয়ে থাকে, ফুটতে থাকে, যখন সেটা হবে স্ফুটনাঙ্ক। কিন্তু গলার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এখানে মানে আছে। যেমন বরফের গলনাঙ্ক, পানি তোর গলনাঙ্ক হয় না, কারণ পানি অলরেডি তরল অবস্থা, তরল অবস্থা গলনাঙ্ক হবে না, কি হবে, স্ফুটনাঙ্ক হবে। তরল থেকে কি হবে, বাষ্প হবে। তার মানে তরলে কখনো কি হবে না, বলো, গলনাঙ্ক হবে না, কি হবে, স্ফুটনাঙ্ক হবে। কঠিনের গলনাঙ্ক হবে, কারণ কঠিন থেকে কি হবে, তরল হবে। মানে পানির তিন অবস্থা থাকে, পানি বাষ্পও থাকে, আহ, পানি বাষ্পও থাকে, পানি হচ্ছে আবার তরলও থাকে যেটা আমরা খাই, আবার পানি হচ্ছে কঠিন অবস্থায় থাকে যেটা আমরা ফ্রিজে দিলে দেখতে পাই, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে এই যে কয়েকটা নাম দেওয়া আছে সালফারের, এটা হচ্ছে এস দিয়ে সালফার, সালফারে হচ্ছে 119, তারপরে সোডিয়াম ক্লোরাইড লবণ 801, তারপরে মিথেন 162, ইউরিয়া NH2CO NH2। তো এখানে হচ্ছে 133, মোমের হচ্ছে 37। এগুলো একটু মুখস্থ রাখবা, MCQতে আসে অনেক সময়, পারবা। তারপর স্ফুটনাঙ্ক তো সেম, আশা করি বুঝছো। তাহলে পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কী হবে, 100, তারপর মিথেনের 100, সোডিয়াম ক্লোরাইডের এত। আচ্ছা, তাহলে এইগুলো আমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এবার খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য এটা জরুরি যে শত বাষ্পীভবন কি, শত বাষ্পীভবন। দেখো, কোনো তরল পদার্থ, কি পদার্থ, তরল পদার্থ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বায়বীয় অবস্থায় রূপান্তরের ঘটনা, এটা কি বলা হয়, শত বাষ্পীভবন। আবার বলছি, তরল পদার্থকে তুমি কি করবা, এই যে কন্ডিশনগুলো, তাপমাত্রা এবং চাপ, এটা স্বাভাবিক থাকবে, তাহলে তরলকে তুমি বায়বীয় করবা, এটা হচ্ছে শত বাষ্পীভবন। কিন্তু এটা আমি স্ফুটনাঙ্কও বলতে পারি, তরলকে আমি বায়বীয় করছি, স্ফুটনাঙ্ক না, তরলকে বায়বীয় করছি, হ্যাঁ। কিন্তু ওইখানে কিন্তু কন্ডিশন ছিল না, এক বায়ুমণ্ডলীয় চাপ ছিল। কিন্তু এখানে আমি বলছি স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে, স্বাভাবিক তাপমাত্রা চাপে এটা থাকলে তখন সেটা হবে কি, শত বাষ্পীভবন। এখানে বাষ্পীভবন বলেই তুমি বুঝতে পারতেছো বাষ্প করার একটা প্রক্রিয়া, সামথিং লাইক। তাহলে বাষ্প কই থেকে, তরল থেকে বাষ্প করবো, তখন সেটা হচ্ছে শত বাষ্পীভবন। আচ্ছা, তো এইখানে আমাকে এইটা একটু বুঝতে হবে। আমরা জানি যে বরফের গলনাঙ্ক হয়, স্ফুটনাঙ্ক হয়, গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর পানির কি হয়, স্ফুটনাঙ্ক না গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এই সেলসিয়াসে বলতেছি কেন, আর কি নাই, আছে ক্যালভিন আছে, ফারেনহাইট আছে, আর অনেক আছে, এগুলো ইন্টারমিডিয়েটে ফিজিক্সে শিখবা।
আপাতত দরকার নাই, সেলসিয়াস হলেই হচ্ছে। তো আমরা সব সেলসিয়াসে, এখানে ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছি সেলসিয়াসে, হ্যাঁ। এখান থেকে শুরু করছি, তার মানে এখানে ধরা হচ্ছে একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা হচ্ছে মাইনাস যাবে আমার, মাইনাস সামথিং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে, যে বি এবং সি এই পর্যায়ে থাকবে। এখন এই পর্যায়ে কি বোঝাচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি, ধর এটা পানির ক্ষেত্রে বোঝাচ্ছি আমি, হ্যাঁ, বরফের। বি সি এটা কার সোজাসুজি দেওয়া আছে, মানে কার বরাবর দেওয়া আছে, জিরো, এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরাবর যেই লাইনটা, এটা কি বোঝাবে, বরফ। এবার বরফটা গলবে, গলে কী হবে, পানি হবে। আর জিরোর নিচে যত আছে, এদিকে যতই হতে পারে, মাইনাস আর 200 ডিগ্রি সেলসিয়াস, যত নেগেটিভ যায় সবগুলা তখন কি, বরফ। এটা মাথায় রাখতে হবে, সবগুলা জিরোর নিচে যা আসবে সব হচ্ছে বরফ। 0 থেকে 100-র ভিতরে, এই যে 0 থেকে 100-র ভিতরে যে স্টেটটা, এই স্টেটটা হবে পানি। কী হবে, পানি বা তরল, এই যে আমরা এখানে দেখাচ্ছি। আর 100 থেকে উপরে যা আছে সেটা কী হবে, গ্যাস, গ্যাস বা বাষ্প। আর জিরোর নিচে সেটা হচ্ছে কি, বরফ, বরফ। এখন বলতে পারো ভাইয়া তাহলে এই লাইনটা দেওয়ার কি দরকার, আপনি তো এইভাবে সরাসরি দিয়ে এখানে 100 সোজা, তার মানে এটা হচ্ছে বাষ্প, এটা হচ্ছে 0 সোজা, এটা হচ্ছে বরফ, আর এটা হচ্ছে তরল। এটা এইভাবে দিলেই তো পারতেন, কিন্তু এরকম তেরা বেড়া করে দরকার কি? দেখো এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ আসলে এখন জেনে যাও, মানে কনসেপ্টটা রেখে যাও। এটা নিয়ে ম্যাথ আছে, ম্যাথটা এখন পড়া লাগবে না, ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন হচ্ছে ফিজিক্সে সুপ্ত তাপ বের করতে হয় কেমনে, এটা শিখবা, বুঝছো? এখন লাগবে না, এখন খালি সুপ্ত তাপ কি এটা জেনে যাও। সুপ্ত তাপ হচ্ছে এমন একটা তাপ, 0 সেলসিয়াস না, এটা কি তাপমাত্রা না, তার মানে এটা তাপমাত্রা একটা পরিমাপ হচ্ছে তাপ। তাহলে সুপ্ত তাপ হচ্ছে এমন একটা তাপ, বা ও যেই তাপমাত্রায় কি হয়, পদার্থের অবস্থা পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না। আমি কি বলছি, এটা লিখে রাখো। সুপ্ত তাপ হচ্ছে এমন একটা তাপ, যেই তাপমাত্রায় পদার্থের অবস্থা পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। এখানে বি সি কার বরাবর আছে, 0 ডিগ্রি, এটা উপরে তুলছি না, তার মানে এটা বি যেই জায়গায়, সি মানে যেই তাপমাত্রায়, সিও সেম তাপমাত্রায় আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাইট? তাহলে এখানে আমি কি পাবো, বিতে আমার হচ্ছে বরফ, নর্মালি বি নিচে বরফ, তার মানে বি পর্যন্ত আমার বরফ থাকবে। তারপর বি থেকে যখন আমি সিতে যাব, তখন কি বলছি, তাপমাত্রা পরিবর্তন হয় নাই, সেটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা হরাইজন্টাল একটা লাইন টানলাম। অ্যান্ড এখানে আমার অবস্থা চেঞ্জ হবে, তার মানে বিতে আমার বরফ ছিল, সিতে আমার পানি চলে আসবে। এখন আমি তোমাকে এটা দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে বি হচ্ছে কি, এই যে বি, বি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, আর সি হচ্ছে কি, সি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তার মানে এগুলো হচ্ছে কি, বরফ পানি কি অবস্থা না, কঠিন তরল অবস্থা, অবস্থা চেঞ্জ হয়েছে, এটাকেই বুঝতে হবে তোমার। আবার ঠিক সেম ডিতে হচ্ছে আমার কি, 100 ডিগ্রি তাপমাত্রা, মানে ডি হচ্ছে পানি। আবার ইতে হচ্ছে আমার তাপমাত্রা সেমই হবে, 100 ডিগ্রি তাপমাত্রা, অবস্থা হবে কি তখন, গ্যাসীয়। এই যে আমরা ডিতে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প। তাহলে একটা হচ্ছে কি আমার সলিড বা কঠিন থেকে হচ্ছে লিকুইড বা তরল, আর একটা লিকুইড থেকে হচ্ছে গ্যাসীয় বা বাষ্পীয়। বাস, আশা করি বুঝতে পারছি। মাঝখানে হচ্ছে সুপ্ত তাপ জিনিসটা তোমাকে শিখতে হবে। তাহলে এই হচ্ছে আমার এই পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত আমরা বুঝছি। এবার এখানে দেখতে পাচ্ছি বি সি ডিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়, এই তাপমাত্রা হচ্ছে সুপ্ত তাপ। বাস, এটা একটু কনসেপ্টের জন্য রাখবা, কনসেপ্টের জন্য রাখবা, বাস। তারপরে কি রেখা বলে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু মানে উল্টোভাবে যাই, আর এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার কেন দিলাম, এটা তুমি যখন দেখবা যে গ্রাফ যখন শিখবা, তখন গ্রাফের ক্ষেত্রে একটা এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ ধরতে হয়। তাহলে এটা হচ্ছে আমাকে এক্স অক্ষ নর্মাল ধরি, আর এই অক্ষ বরাবর আমরা হচ্ছে ওয়াই অক্ষ ধরি। আর আমরা যদি এদিকে টানি তাহলে কি হবে, এটা হবে এক্স প্রাইম, আর নিচে টানলে তখন সেটা হবে কি, ওয়াই প্রাইম। এটা
দেখাই দিলাম, এটা তোমার হচ্ছে ম্যাথে শিখবা। আচ্ছা, তাহলে আমরা এখানে এক্স অক্ষ y অক্ষ আবার দেখতে পাচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা কি করলাম, যে বরফ থেকে বাষ্প গেলাম। এবার বাষ্প থেকে আমরা এই গ্রাফে জলীয় বাষ্পকে আমরা শীতল করব, তাহলে বাষ্প থেকে আমরা কি আসবো, বরফে আসবো। সেম কাহিনী। তাহলে আমরা প্রথম হচ্ছে বাষ্প, জলীয় বাষ্প থাকবে, তখন এই 100 ডিগ্রি তাপমাত্রায় জলীয় বাষ্প, 100 ডিগ্রি তাপমাত্রায় পানি, 0 ডিগ্রি তাপমাত্রায় পানি, 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ, তার মানে হচ্ছে বরফ। আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে কত, যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে, গলনাঙ্ক। বাস, এখানে আমরা একসাথে দেখায় দিলাম। এবার এখান থেকে আমরা শিখবো হচ্ছে কি, যে বাষ্পীভবন, ঘনীভবন, তারপরে হচ্ছে পাতন, এই তিনটা জিনিস শিখবো। বাষ্পীভবন, এটা রিডিং পরেই তুমি বুঝবা। তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া বাষ্পীভবন। বাষ্পকে শীতল করে তরল পদার্থের প্রক্রিয়া ঘনীভবন। আচ্ছা, ঘনীভবন মানে কি? ঘন করা। বাষ্পীভবন মানে বাষ্প করা। সোজা আলাপ, একদম সহজ। তুমি তরলকে বাষ্প করলা, তাহলে কি যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটা কি বাষ্পীভবন। বাষ্পকে তরল করলা, যে প্রক্রিয়া সেটা কি ঘনীভবন, মানে ঘন না, মানে বাষ্পকে তরল করলা, ঘন করলা, তাহলে ঘনীভবন। এবার কোনো তরলকে তাপে বাষ্প করে এবং পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলা হয়। মানে এই দুইটা প্রক্রিয়া, আছে না, দুইটা প্রক্রিয়া যখন একসাথে ঘটবে তখন সেটাকে বলা হবে পাতন। তরলকে তুমি তাপ দিয়ে বাষ্প করলা, বাষ্পকে শীতল করে তরল করলা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পাতন। এখানে কঠিন কিছু নাই, বুঝাই দিছি, আশা করি বুঝতে পারবা। তো এই চ্যাপ্টারের শেষ অংশটা আমরা চলে আসছি। এখানে কি আছে, ঊর্ধ্বপাতন আছে, একটা নতুন শব্দ পাচ্ছি আমরা, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন নতুন না, আমরা প্রথম পেজে আমরা দেখাইছি ঊর্ধ্বপাতন পাবো। ঊর্ধ্বপাতন কি? একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থে তাপ দেব, তরল হবে না, কি হবে, তাপ প্রয়োগ করে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি কি বাষ্প হবে, বাষ্প হবে, সেই প্রক্রিয়াটা কি বলা হয়, ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন কি কি আছে, নিশাদল, কর্পূর, এইটা খর মাঝে অনেকবার আসে। অনুধাবন, দুই নাম্বারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, পড়বা, সংজ্ঞা দিবা, তারপর উদাহরণ দিবা, আশা করি 2 দিয়ে দিবে, সমস্যা হবে না। আর এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইড, নর্মাল কার্বন ডাইঅক্সাইড না, এটা কঠিন শব্দটা ইউজ করবা, এটা অনেকে ভুল করে। এমসিকিউতে থাকতে পারে, ক নাম্বারে কার্বন ডাইঅক্সাইড, খ নাম্বারে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তো অপশন কোনটা হবে, উত্তর কোনটা হবে, কঠিন কার্বন ডাইঅক্সাইড। আশা করি বুঝতে পারছো। এবার এটা একটা ফ্লো চার্ট, আমি ইংরেজি শব্দ ইউজ করছি। এতক্ষণ যা বকবক করছি, যা আলোচনা করছি, সেইগুলা এখানে দেওয়া আছে। এটা একটু তোমরা একটু মিলাই নিবা, আমি আর বেশি লম্বা করতেছি না। এখন যেইটা আমার গ অথবা ঘ এইটাই আসে, এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা কিছুটা অংশ দেখে ফেলছি, তারপর এখন আমরা একটু বিস্তারিত দেখব। যে গ্রাহামের সূত্র বলে আমরা একটা জিনিস দেখতেছি এখানে, গ্রাহামের সূত্র হয়তো তোমাদের বইয়ে সরাসরি উল্লেখ নাই, এটা একটু শিখে রাখো, ইন্টারমিডিয়েটে অনেকবার এটা পড়তে হবে, আর এখন এটা লাগবে। তো ওই সময় গ্যাসীয় পদার্থে আর অনেক সূত্র আসবে, তো আপাতত তোমার এত লাগতেছে না, তো গ্রাহামের সূত্রটা শিখলেই হচ্ছে। গ্রাহামের সূত্র কি দেখো, গ্রাহামে বলছে যে স্থির চাপ তাপমাত্রা কন্ডিশন দিছে, কোনো গ্যাসের ব্যাপন হার আমরা আর দিয়ে প্রকাশ করি, আর মানে র্যাট। মূলার ভর মানে হচ্ছে যৌগের ভর, এম দিয়ে প্রকাশ করি, এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে এই ইকুয়েশনটা হচ্ছে এরকম। বর্গমূল বলতে তোমরা পারার কথা, এতটুকু জানি, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। আর ব্যস্তানুপাতিক বললে আমার হচ্ছে নিচে নামাই দিতে হবে, কার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই র্যাটটা বা ব্যাপন হারটা মূলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, এইটাই বলছে হচ্ছে গ্রাহাম মহাশয়, বিজ্ঞানী গ্রাহাম আর কি। তো ওনার সূত্র অনুসারে আমরা এই অধ্যায়ে ম্যাথ যেটা আসে গ ঘতে, এটা আমরা সলভ করব। আচ্ছা, এখন দেখো এখানে একটু চেঞ্জ করছি, দেখো আমরা মানে নতুন একটা সূত্র আনবো ঘনত্বের সাথে সম্পর্ক করে। ঘনত্ব বলতে আমরা এখানে ডি দিয়ে প্রকাশ করব। এখানে আমি দেখাচ্ছি যে ঘনত্ব হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, ইংরেজি শব্দের প্রথম অংশ, প্রথম শব্দ লেটার আর কি।
তো ঘনত্বটা কি আমরা একটু দেখি। ঘনত্ব হচ্ছে কোনো পদার্থের একক আয়তনে থাকা ভরের পরিমাণ। একক আয়তনে, ধরো একটা পদার্থের আয়তন এতটুকু, এই অংশটুকু হচ্ছে তার একক আয়তন। একক আয়তনে এই পদার্থের ভরের পরিমাণ, সেটা হচ্ছে আমার ঘনত্ব। আচ্ছা, তাহলে এই ঘনত্ব আমরা কিভাবে চেঞ্জ করি দেখো। ডি ইকুয়াল টু এম বাই বি। এম হচ্ছে এই এম হচ্ছে আয়তন, সরি কি বলতেছি, মোলার মোলার ভর। বি হচ্ছে আয়তন, দুঃখিত। এম হচ্ছে মোলার ভর, মোলার ভর, আর বি হচ্ছে আয়তন। এখন ঘনত্ব হচ্ছে এম বাই বি। যেটা বললাম না যে কোনো পদার্থের একক আয়তনে, তাহলে আমার এই বিটা একক আয়তনে নিচে নামাইতে হবে। ডি ইকুয়াল টু এই একক আয়তনের ভরের পরিমাণ, তাহলে মোলার ভর কতটুকু ভর আছে, সংজ্ঞা থেকে আমরা ঘনত্বের ইকুয়েশন পাওয়া যায়। একক আয়তনে ভরের পরিমাণ, এটা আমরা এক করলে এই এম কতটুকু পাচ্ছে, সেটা হচ্ছে আমার ঘনত্ব। বুঝছো? তাহলে আমরা তো আর ঘনত্ব বলতে যে সবসময় এক ইউজ করব তা না। মানে ঘনত্বের ক্ষেত্রে আমার আয়তন অনেক সময় চেঞ্জ আসতে পারে। তো সেজন্য আমরা এক লিখলে সরাসরি আমরা ডি ইকুয়াল টু এম বসাই দিতাম। কারণ সরি ডি ইকুয়াল টু এম, কারণ বি এক যে কথা, নিচে এক দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। কিন্তু এক তো সবসময় হবে না, আয়তন চেঞ্জ হবে। সেজন্য আমরা ইকুয়েশনে কি রাখবো, বিটা রাখবো। এখন আমার এখানে কি আছে, এম আছে, তার মানে আমি এখানে এমটা এই পাশে আনি। তাহলে দেখো তো, ডি ইকুয়াল টু এম বাই বি, এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তাহলে এম এখানে নিচে ওয়ান আছে, তাহলে এম ইজ ইকুয়াল টু ডিবি, তাই না, ডিবি। তাহলে কি ডিবি না, এই যে আমরা এম ইকুয়াল টু ডিবি লিখলাম। এটা তো মূলার ঘনমাত্রার ভিতরেই হবে। তারপর আবার এখানে যা আছে তাই হবে। এই যে এই জায়গায় আমরা এবার যেহেতু একক আয়তনের ক্ষেত্রে করতেছি, তাহলে বিটাকে আমরা এক ধরবো। অথবা আমরা যে ইয়াগুলো নিব, মানে দুইটা পদার্থ একসাথে মিশ্রিত করব, তখন মিশ্রণের পরে যে আমার মিশ্রণের আয়তনটা, তখন আয়তন তো সেম হবে। সো আমরা তো সবসময় এই সকল ম্যাথে দুইটা পদার্থ নিয়ে কাজ করব। দুইটা পদার্থের আয়তন সেম, তার মানে একটা আরেকটার সাথে কাটাকাটি যাবে, তখন বি থাকবে না। এক হোক অর না হোক, তখন বি এমনি চলে যাবে। এটা আমরা পরে দেখাচ্ছি ম্যাথ করার সময়। তো এখানে আমি বিটা আমি তুলে ফেলতে পারি, তখন আমি পাবো কি 1/√ডি। তাহলে এটা একটা সম্পর্ক চলে আসলো, তার মানে তিনটা সম্পর্ক পাবো। এখন এটাকে আমরা একটু তোমাকে বুঝে দেখাচ্ছি যে আমরা সম্পর্কটা পাইছিলাম কি, যে আর ইজ প্রপোর্শনাল টু √1/m। আর এটা থেকে আমরা চেঞ্জ করে পাইছি যে আর ইজ প্রপোর্শনাল টু √1/ডি, তাই না? তাহলে দেখো আমরা এটা কি করতে পারি, দুইটা আমরা সবসময় বললাম না দুইটা গ্যাস নিয়ে কাজ করব। আমি আবার একটু দেখে দিচ্ছি। এটা একটা কাঁচনল হবে, কাঁচনলের মধ্যে এই দিকে একটা গ্যাস হবে, ধরো হচ্ছে CH4, আর এদিকে একটা গ্যাস হবে হচ্ছে H2SO4। আমরা ব্যাপন, আবার ব্যাপনের বিস্তারিত পড়তেছি, গ্রামের সূত্র মূলত ব্যাপনের। তো কি কত দূর ছড়াবে এই তো আলোচনা হচ্ছে। এখন এই ছড়ানোটা কার উপর নির্ভর করে, একটা বললাম হচ্ছে মোলার ভর, আর একটা হচ্ছে ঘনত্ব। এখন আমরা ইকুয়েশনটা চাবো, আমার রেট কার হবে, মানে এটা হচ্ছে ছড়ানোর হার, ব্যাপন হার। ব্যাপন হার সালফিউরিক অ্যাসিড এটা আমরা 1 ধরলাম, এটার হইতে পারে এটার আমরা 2 ধরলাম। তাহলে 2 ধরলে আমার আরেকটা আনতে হবে, যে R2 ইজ প্রপোর্শনাল টু √M2। দুইটা মৌলের জন্য তো আমরা দুইটা আনতে হবে, রাইট? এটা আমার দুইয়ের জন্য। এখন দুইটাকে আমরা ভাগ দেবো, R1 ভাগ R2। তাহলে এখানে আমরা অনুপাত আনি, অথবা অনুপাত না আনি আমরা এখানে এটা এভাবে করতে পারি। তারা এই সমান সমান দিয়ে এখানে একটা ধ্রুবক আনতে পারি, আবার এখানে সমান সমান দিয়ে এখানে একটা ধ্রুবক আনতে পারি। আলটিমেটলি এই জায়গায় ধ্রুবকগুলো চেঞ্জ হয়ে যাবে। সো চেঞ্জ হয়ে যাক, আমার সমস্যা নাই। ধ্রুবক তো সবসময় যে মানে ফিক্সড নাম্বার হয়, আমরা এখানে চেঞ্জ করতে পারি। এটা সমান সমান দিলাম, তাহলে এটা হচ্ছে আমার উপরে হবে, কি হবে উপরে, K1/√M1, নিচে হচ্ছে K1/√, এখানে K2 হবে। এটা যেহেতু 2 এর জন্য সুতরাং 2 হবে, তাহলে এখানে আমরা K2√M2 এরকম, তাই না? তো এখান থেকে R1 R2 ইজ ইকুয়াল টু, এটা আমরা যেমনি আছে এমনি লিখবো, K1√M1 ইন্টু
এটা তখন চেঞ্জ হয়ে যাবে, মানে এই রুট ওভার অংশটা উপরে চলে যাবে। সুতরাং এটা হবে রুট ওভার অফ m2 আর হচ্ছে k2। কে হচ্ছে আমরা জানি না, এটা যে কোনো সংখ্যা হতে পারে, ধ্রুবক। এখন এইটা এবং এইটা এক পাশে নিয়ে নিই। কীভাবে নিতে পারি আমরা এখানে লিখছি, দাঁড়াও, আমরা আরেকটা পেজ নিতে পারি। হ্যাঁ, বলছি একটু পেজ নিয়ে আরেকটা, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। এখানে আমরা দেখাচ্ছিলাম যে r1 বাই r2, তাই না? এখানে পাচ্ছিলাম k1 রুট ওভার অফ m1 ইন্টু রুট ওভার অফ m2 হচ্ছে k2। এই তো এটা আমরা পাইছিলাম। এই পাশে ঠিক থাকলো, এখানে k1 বাই k2 ইন্টু রুট ওভার অফ m2 হচ্ছে m1। এই দুইটা কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে এই দুটা চেঞ্জ হয়ে একটা ধ্রুবক হবে কে, আর হচ্ছে এখানে হবে হচ্ছে m2 বাই রুট ওভার অফ m1। সো কেটা যদি তুলে দেই তখন হবে r1 r2 ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ m2 রুট ওভার অফ m1। বুঝছো? তাহলে এটা একটা আমার কি আসলো, মানে ইকুয়েশন আসলো, সমীকরণ আসলো। আমরা এটা আবার চেঞ্জ করতে পারি। ধরো এম এর পরিবর্তে আমরা কি ইউজ করছিলাম, ডি, তখন সেম, তখন এটা এরকম হবে যে রুট ওভার অফ d2 রুট ওভার অফ d1। ইকুয়েশনটা আমরা যেভাবে এই দুইটা বের করছি, আবার এটার সাথে এটা আমরা সেম ওয়েতে বের করতে পারবো। তো ধ্রুবক যদি আমরা বেনিশ করে দিই, এখানে সমান সমান আমরা কী করতে পারবো, ইউজ করতে পারবো। কারণ ধ্রুবকগুলো তখন কী হবে, কনস্ট্যান্ট হবে, ফিক্সড হবে। আমরা ম্যাথ করলে এই বিষয়টা ভালো করে বুঝবো। আপাতত হচ্ছে এতটুকু বোঝাও এটা কিভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা, আমরা এই ইকুয়েশনটা পাইছি। এখানে আমরা সেপারেট সেপারেট দিই অথবা একসাথে দিই, একই কথা। মানে এই কথা হচ্ছে এরকম, আমরা তো বের করছিলাম m2 আর হচ্ছে m1 এরকম, তাই না? সো এই রুট ওভার দুইটার উপর না দিয়া একসাথে দেয়া যায়, সম্ভব। সো আমরা একসাথে দিছি। আচ্ছা, তাহলে এখানে কি বলে কোনটাকে সেটা আমরা দেখলাম। এই যে b1 b2 সেম বি, আর এগুলো তো বললামই আগে। আচ্ছা, এবার বলছে একটা কোয়েশ্চেন যে একটি গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের এত গুণ, অজ্ঞাত গ্যাসের m2 কত। দেখো এখানে আমাকে কিছু ইনফরমেশন দিছে, কিছু ইনফরমেশন দেয় নাই, বের করতে বলছে। অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের এত গুণ, আমার শর্তে কী দেওয়া আছে বলো তো? ব্যাপন হার দেওয়া আছে। এখন আমরা একটাকে ধরবো। ধরো এখানে সলভটা আমি করাবো, করাই দিই। দুটো কোয়েশ্চেন আছে, আমরা দুটো কোয়েশ্চেনের সলভটা একটু করাই দিই। এখান থেকে কী কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই। যে আমরা নতুন একটা পেপারে যাচ্ছি, দেখো দেখাচ্ছি। এখানে বলছে যে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, ধরি অজ্ঞাত গ্যাসটা হচ্ছে যে কোনো একটা গ্যাস হতে পারে, আমরা এটো ধরলাম, যে কোনো একটা গ্যাস হতে পারে, হোয়াট। তাহলে জানা গ্যাস কী হবে, জানা গ্যাস আমার অ্যামোনিয়া দেওয়া দিছে, জানা গ্যাস হচ্ছে কি, জানা গ্যাস অ্যামোনিয়া। তাহলে A1 ইজ ইকুয়াল টু NH3, অ্যামোনিয়া দেওয়া দিয়েছে। এখন ব্যাপন হার দেওয়া দিছে যে আর, আচ্ছা ব্যাপন হার কার দিয়েছিল দেখি তো, যে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের কত গুণ, 2.92 গুণ। দেখো এখানে বলছে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, তার মানে অজ্ঞাত গ্যাসটা আগে উল্লেখ করছে, তার মানে এখানে হবে R2 R1। অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, আমরা R1 যেহেতু 1 ইউজ করছি, জানা গ্যাস অ্যামোনিয়া গ্যাস, জানা গ্যাসটা নিচে হবে। এর কত গুণ বলছে, 2.92 গুণ। এই তো এটা তো উল্লেখ করছে। এখন বলছে অজ্ঞাত গ্যাসটা কি। এখন এখানে এ ইউজ করতে পারি, তবে ব্যাটার হয় আমরা যদি এম ইউজ করি, M1, এখানে যদি আমরা বলি M2 আর এটা হচ্ছে M1। এখন এম কেন, আমরা হচ্ছে আণবিক ভর যখন বের করে ফেলবো তখন আমরা জানতে পারবো সেটা কি হইতে পারে। আণবিক ভর, যেমন পানির ক্ষেত্রে আণবিক ভর কত, 18। এখন যদি আমরা 18 বের করতে পারি তাহলে আমরা বলবো এটা হচ্ছে পানি,
ফানি হইতে পারে, গেস করব, বুঝছো? তো এখন আমরা হচ্ছে সমীকরণ দেখব। কার সমীকরণ? আর এর সাথে এম এর সমীকরণ, এম। আর এর সাথে আমরা ডি সমীকরণ আনবো না, কারণ ডি সম্পর্কিত কথাবার্তা এখানে দেওয়া নাই, বুঝছো? তাহলে R1/R2 ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ কি M2/M1, তাই না? তাই না? আমরা এখানে সমান সমান দিতে পারি ইন সাম কেস। যখন আমরা এই সকল ম্যাথ করবো তখন সমান সমান দিলে অসুবিধা হবে না। তো এখানে R1 R2 এর মান দেওয়া নাই, কার মান দেওয়া আছে? R2 R1 এর মান, তার মানে উল্টাটা। তো আমরা উল্টায় দিই, উল্টায় দিলে কি হবে? R2/R1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ M1/M2। উল্টায় দিলাম, এই দুটার মান কত আসে? আমরা এই দুটার মানটা এই পাশে লিখে ফেললাম, কত আছে? 2.92। ঠিক আছে। এই রুটটা আমার কাটতে হবে। রুট কাটার জন্য আমরা এখানে স্কোয়ার করব। স্কোয়ার করলে আমার রুটটা কেটে যাবে, এই স্কোয়ার এই রুট কাইট। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে M1/M2 ইজ ইকুয়াল টু এটার আমার স্কোয়ার, মানে 2.92 ইন্টু 2.92। এখন আমার কি লাগবে? M2 লাগবে। কি লাগবে? M2। তাহলে M2 নিচে আছে, তার মানে M2 আমার উপরে আনতে হবে। উপরে আনলে আমরা M2/M1 ইজ ইকুয়াল টু এটাকে আমরা নিচে নিতে হবে 1/2.92 হোল স্কোয়ার। এখন M2, তার মানে এই M1টা কী হয়ে যাবে? এদিকে যা কী হয়ে যাবে? উপরে চলে যাবে, তাই না? আমি পাচ্ছি কি দেখো, M2 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে M1। এখন M1 কী দেওয়া আছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার M1 কত বলো তো? নাইট্রোজেন হচ্ছে 14 আর 3 17। তার মানে M1 এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 17 বাই হচ্ছে 2.92 হোল স্কোয়ার। এই মানটা যত আসে, কত আসে আমরা দেখি। এই যে 17/2.92 হোল স্কোয়ার 1.99 অ্যাপ্রক্সিমেটলি, মানে এটা হচ্ছে কাছাকাছি, কার? 2-এর কাছাকাছি। তার মানে 2 2 কার? হাইড্রোজেনের গ্যাসের, তাই না? আমরা M2 হচ্ছে 2, এবং যদি বলে এই গ্যাসটার নাম কি, তখন আমরা বলবো হাইড্রোজেন গ্যাস। বুঝছো? কঠিন কিছু না। এরকম আরও একটা সলভ আমরা যখন টেস্ট পেপার সলভ করবো তখন দেখা দেবো, সহজ লাগবে। এবার এই কোশ্চেনটা একটু দেখি। অজ্ঞাত গ্যাসের ক্লোরিন একই তাপমাত্রা চাপে গ্যাসের নিঃসৃত গ্যাসে তো এত সেকেন্ড সময় নেয়, অজ্ঞাত গ্যাসের এমন কত? আচ্ছা, এখানে হচ্ছে তোমার দেয়া দিছি কি, একটু কঠিন করছে এই কোশ্চেনটা। তবে আমরা মানে এই কোশ্চেন যেটা একটু আগে করছি ওইটা বেশি থাকবে, এটা খুব কম বার আসে, বেশি দেওয়ার কথা না। তা বোঝাই দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একই আয়তনের অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিন, দুইটা গ্যাস দিছে, অজ্ঞাত গ্যাস ক্লোরিন। অজ্ঞাত গ্যাসটা আমি জানি না, ক্লোরিনটা আমার জানাই দিছে যে ক্লোরিন। তাপমাত্রা চাপে একটি ছিদ্রপথে নিশ্চিত হতে 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট কে নেই? অজ্ঞাত গ্যাস নেই, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, মাথায় রাখতে হবে 60 সেকেন্ড। এটা কে নেই? অজ্ঞাত গ্যাস নেই। অজ্ঞাত গ্যাস আমরা সবসময় যদি 2 দিয়ে ইউজ করি, তার মানে এখানে আমার টাইম দিছে কার? T2 এর টাইম দিছে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। আর ক্লোরিনের জানা গ্যাস, ক্লোরিনের টাইম দিছে কত? তাহলে T1 ক্লোরিনের ক্ষেত্রে আমরা ইউজ করলে সেখানে হচ্ছে আমার 73 সেকেন্ড, 73 সেকেন্ড টাইম নিছে। আচ্ছা, অজ্ঞাত গ্যাসের M2 কত? জানা গ্যাসের M কত আমার জানা আছে না? জানা গ্যাসের M কত? ক্লোরিন 35.5, তার মানে হচ্ছে 71, তাই না? ক্লোরিন হচ্ছে 35.5, তার মানে বড় হচ্ছে 2 আছে, তার মানে 2 দিয়ে গুণ হবে 71। তাহলে এখন আমার সমীকরণ যদি আমরা দেখি, আমরা একটু এখানে দেখাচ্ছি, দাঁড়াও, নতুন একটা পেজ লাগবে। এখানে তুমি বইয়ের সাথে মিলাও বা লেখার সাথে মিলাও, আমি বলছি যে ক্লোরিনের M1 কত? 71 আণবিক ভর। আবার টাইম দিছে, ব্যাপন হার বলে নাই, কি দিছে? টাইম দিছে। টাইম কত? কত দিছিল? 73 সেকেন্ড, 73 সেকেন্ড। আরেকটা অজ্ঞাত, অজ্ঞাতের ক্ষেত্রে আমরা ধরছি যে M2, এটা আমাকে বের করতে বলছে, জানি না। T2 দিচ্ছে, সেটা হচ্ছে 60 সেকেন্ড। 1 মিনিট আমরা সবসময় মিনিটে এক করবো, মানে সেকেন্ডে নেব অথবা মিনিটে নেব। আমরা সেকেন্ডে নিলাম। আমরা জানি যে আমরা জানি কি জানি, কোয়েশ্চেনটা কীরকম, যে রুট ওভার অফ M2/M1 ইজ ইকুয়াল টু R1/R2।
এখন R1 মানে কি, আর একক সময়ে কতটুকু ছড়াইছে, তাই না? একক সময়ে কতটুকু ছড়াইছে তারই তো দূরত্ব। সুতরাং এটা আমরা B/T লিখতে পারি, তাই না? হ্যাঁ, B/T, B1/T1, B2/T2। এখন B1, এটা তো আমরা একটা কাজ নলে সব করতেছি, তার মানে কাজ নলে যে আয়তন সবগুলাই কি হবে, সেম হবে। তার মানে এটা আমরা কাটতে পারি। এখান থেকে লেখা যায় B1/T1 ইন্টু T2/B2, মানে B2 বলতে এটা এবং এটা সমান, যেহেতু কেটে ফেললাম, তাহলে পাচ্ছি আমি হচ্ছে M2/M1, এটার রুট ইজ ইকুয়াল টু T2/T1। কারণ রুট তুলতে হলে আমাকে স্কোয়ার করতে হবে, তাই না? স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার কাটলে আমার হচ্ছে M2 আমি চাই, তাহলে M2 ইজ ইকুয়াল টু T2-র মান হচ্ছে কত, T2-র মান হচ্ছে 60, T1-এর মান হচ্ছে কত, 73, তারপর এটার ফর্মে স্কোয়ার, তারপর ইনটু M দিতে হবে কত, M হচ্ছে 71। এটা হচ্ছে আমার আনসার। দেখো তো মিলছে কিনা। কাছাকাছি হচ্ছে 48-এর কাছাকাছি আসবে। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি ওভারঅল আলোচনা। এরপরে শীটে আর কিছু নাই, সেটাই যে 48 পাচ্ছি আমি একটু মানে উল্টাপাল্টা ধরছিলাম, তো তুমি যেটা ধরো সমস্যা নেই, হয়ে যাবে। তবে আমি যেভাবে করছি এভাবেও সঠিক, তুমি যেভাবে করবা এভাবেও সঠিক হবে, মানে কি আসবে। এখন আমরা একটু বইয়ের সাথে একটু মিলায় নেব যে বইয়ে কি দেয়া আছে, তো আচ্ছা। এই আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা, তোমরা একটু মিলায় নাও। এখান থেকে পদার্থের অবস্থা, এই যে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ আমরা হচ্ছে সেপারেট করে দিয়েছি বৈশিষ্ট্যগুলো, তুমি এখান থেকে শিখে নিবা। কণার গতিতত্ত্ব আমরা বলেছি, কণার গতিতত্ত্ব নিয়ে বিস্তারিত বলছি, ওটা পড়বা। তারপরে ব্যাপন নিয়ে বিস্তারিত বলছি। তারপরে হচ্ছে এই যে পরীক্ষা, সেটা হচ্ছে নীলের, এটা রিডিং দিতে পারো। আর এই যে এই পরীক্ষাটা খুবই জরুরি, যে হাইড্রো কোথায় দুটি গ্যাসের ব্যাপন, এটা আমরা এখান থেকেই যত ম্যাথ, এই যে গ্রাহামের সূত্র সব এই জায়গা থেকে আসছে। সো এটা জরুরি, এটা কনসেপ্ট সব দিয়ে দিছি। এখন হচ্ছে এটা পড়লে তুমি সব বুঝতে পারবা, বুঝছো? তারপর নিঃসরণ নিয়ে কিছু বলছি, মোমের 3 অবস্থা এটা বলছি। তারপর হচ্ছে এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও নো নিড। এই যে এটা আমরা দেখাই দিছি, এটা একটু কনসেপ্ট দরকার ছিল, এই জন্য দেখাই দিছি, এটাও দেখাইছি। দেন হচ্ছে পাতন ঊর্ধ্বপাতন, এটাও বলছি, এটা পড়াইছি। এই তো অধ্যায় শেষ, একদম শর্ট অধ্যায়, তবে মোটামুটি চেষ্টা করেছি সবগুলো বোঝানোর জন্য। তারপরে যে গরম চা রাখলে নিচে কোন প্রক্রিয়াটি ঘটবে, এখানে যে উত্তরগুলো আমি বলতেছি না, কারণ আমি অলরেডি বলে ফেলছি। সো তুমি হচ্ছে কমেন্টে জানাইতে পারো, অথবা তুমি প্র্যাকটিস করতে পারো, তারপর হয়েছে কি হয়েছে না এটা জাজ করবা। যদি সবগুলো হয়ে যায় তার মানে বুঝবা তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, আর যদি না হয় তাহলে মানে বুঝবা একটু সমস্যা আছে। সবগুলো পারেছি, এই যে বাষ্পীয় ঘনীভবন করা হয় তখন কণাগুলোর ক্ষেত্রে কী ঘটবে এটাও পারাইছি, ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা এটাও পারাইছি, আর এই স্টেটগুলা এটাও পারাইছি। তারপর ব্যাপন হার বেশি এটাও পারাইছি, কোনটা ঊর্ধ্বপাতী পদার্থ এটাও পারাইছি। তারপরে এখানে হচ্ছে ব্যাপন কারে বলে সংজ্ঞা পারবা, নিঃসরণ কি সংজ্ঞা পারবা, রান্নার কাজ জ্বালানি, হ্যাঁ এই যে নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে, ওই যে কোনটা আগে কোনটা পরে এটাও বলছি, পারবা। উদ্দীপকে কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে, হ্যাঁ কোনটা বাষ্পীভূত হবে। আম, এইটা একটু ইন্টারেস্টিং, যে তাপমাত্রা বাড়া কি লিখছি, বাড়াতে থাকলে, হ্যাঁ তাপমাত্রা বাড়াতে থাকলে কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে, এটা পড়াইছি অলরেডি। তবে এখানে তোমার জানতে হবে যে তাপমাত্রা বাড়াইলে কোনটা আগে বাষ্পীভূত হবে, তার মানে ব্যাপনের ব্যাপারটা আসতেছে এখানে। সো যার আণবিক ভর কম সেটা নর্মালি বুঝি, কিন্তু এখানে আণবিক ভর কম বেশি এরকম কোন তথ্য দেয়া নাই, দেয়া আছে, দেয়া নাই। সো এখান থেকে তোমাকে পড়তে হবে, আণবিক ভরটা বের করতে হবে, সরাসরি দেওয়া নাই। আয়োডিন মিশ্রিত খাবার লবণ, এখানে খাবার লবণের একটা বের করতে হবে তোমার, এই সংকেত বের করতে হবে। তারপর বালি ও গ্লুকোজের সংকেত বের করতে হবে, এই সংকেত বের করে তুমি ব্যাখ্যা দিতে পারো, অথবা একটু গাইডে দেখো এটা কীভাবে ব্যাখ্যা দিছে। আমার মনে হয় আণবিক ভর দিয়ে ব্যাখ্যা দেওয়া যেতে পারে, এই জন্য তোমার একটু গ্লুকোজের সংখ্যা C6H12O6 এটা জানা লাগবে। আর আয়োডিন মিশ্রিত খাবার লবণ নর্মালি আমরা সোডিয়াম ক্লোরাইড খাই,
তো তারপরে আয়োডিন মিশ্রিত বলছে এখানে আলাদা কোনো সংকেত আছে কিনা এটা একটু দেখো, এটা আমার আপাতত জানা নাই, এজন্য আমি পারতেছি না। অবশ্যই আমি যখন টেস্ট পেপার দেখবো, সলভ করাবো, তখন এটা আসবে অবশ্যই, তখন দেখা দেবো। ঠিক আছে। তারপরে হচ্ছে কপাত্র খপাত্র উপাদানগুলো পৃথককরণ পদ্ধতি ব্যবহার করা যুক্তি সহ ব্যাখ্যা করা। আচ্ছা, এটাও একটু দেখো, এটা ম্যাথের না, থিওরিটিক্যাল। এটা আমরা এই যখন এই অধ্যায় থেকে বিভিন্ন টেস্ট পেপার কোয়েশ্চেন সলভ অথবা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো তখন দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। এইটার মোটামুটি সব পড়ানি হয়েছে, যে পলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন কেন পারবা, প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন অবশ্যই পারবা, ব্যাপন। আর সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি হওয়ার কারণ কি, ওই যে যুক্তিটা কেন আসছে, 40 সেন্টিমিটার দূরত্ব দেওয়া আছে, অথবা এই এটার হারটা দিয়ে ব্যাখ্যা করবা। তো এই কোশ্চেনগুলো মূলত মানে আমরা এখন যে ক্লাসগুলো করতেছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, মানে অধ্যায়ের কি আছে সেটা বুঝছো কিনা। আর এগুলো কয়েকটা আছে ম্যাথমেটিক্যাল সলভ, সেটা আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো তখন হয়ে যাবে। আপাতত এতটুকু বুঝো, তারপর বাকিটুকু বুঝতে পারবো আশা করি। আত্ম নিঃসরণ, ব্যাপন, পার্থক্য, হ্যাঁ এগুলো পারবা। আর ওই যে গ্রাফ, আমরা যে গ্রাফগুলো দুইটা গ্রাফ দেখেছি তার মধ্যে একটা গ্রাফ চাইছে, গ্রাফটা এ করবা। আর হচ্ছে ন্যাপথলিন বায়োক্লোবাদ, হ্যাঁ এইগুলাই। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। আমরা নেক্সটে তৃতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আশা করি মোটামুটি সব কিছুই বোঝাতে পারছি। তারপর যদি কিছু না বুঝো অবশ্যই জানাবা, গ্রুপে আছে, গ্রুপে পোস্ট করবা, আমরা তো আছি ইনশাল্লাহ।